গল্প পিয়নের আসরে আজ শোনাবো দুলেন্দ্র ভৌমিকের লেখা বড় মামার গোয়েন্দাগিরি গল্পের দ্বিতীয় পর্ব। এইরকম আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে। আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প বড় মামার গোয়েন্দাগিরি দ্বিতীয় পর্ব। মেজমামি বললেন, জটা খোলার পর ঠাকুরপোকে যেমন দেখতে হয়েছে, তাতে নাইট গার্ড, পুলিশ এবং কুকুর তিন দিক থেকেই বিপদের আশঙ্কা। বড় মামাকে এবার একটু চিন্তিত দেখালো। বড় মামা এবং মেজ মামা দুজনের কারোরই খুব একটা গরজ ছিল না, কিন্তু দুই মামিমা আর সেই সঙ্গে বড় মামিমার দিদি জামাইবাবুর তাড়নায় দুই মামা বেরিয়ে পড়লেন ভাতৃসন্ধানে। সাজগোজ করে বেরোতে আধ ঘন্টার বেশি সময় চলে গেল। বড় মামার একখানা পুরনো ফিয়েট গাড়ি আছে, অধিকাংশ দিনেই গ্যারেজে পড়ে থাকে। এই গাড়িটা জনৈক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে কেনার পর বড় মামি কখনো পয়লা চোটে গাড়িটাকে চলতে দেখেননি। এবারেও তাই হলো। অনেক রকম আওয়াজ করে গাড়িটা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করার পর বড় মামি দুহাত কপালে ঠেকিয়ে বলে উঠলেন, দুগ্গা দুগ্গা। সবাই যেন গাড়ি সহ ফিরে আসে। বড় মামির জামাইবাবু বললেন, সে আবার কেমন কথা? গাড়ি যখন গেল তখন তো গাড়ি নিয়েই ফিরবে। বড় মামি বললেন, না দাদা, এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা কেনার 2 মাস পর থেকেই গাড়ি নিয়ে আর সবসময় ফেরা সম্ভব হয় না। বিকল হয়ে মাঝপথে পড়ে থাকে। আমরা ট্যাক্সি করে ফিরে আসি। বড় মামির জামাইবাবু বললেন, কিন্তু গাড়িটা থাকে কোথায়? এবার মেজমামি বললেন, ফোন করে বাড়ি থেকে পটলাকে নিয়ে যাই, তারপর লোক দিয়ে ঠেলে ঠুলে কোনো গ্যারাজে, পেট্রোল পাম্পে, না হয় কারো বাড়ির সামনে গাড়ি রেখে চলে আসি। সেই গাড়িতে পটলা ঘুমিয়ে থাকে। জামাইবাবুর বড় বড় চোখ আরো বড় বড় হয়ে গেল। ওদিকে তখন অন্য দৃশ্য। গাড়ি বাইপাসে পড়ার আগেই বড় মামা মেজ মামাকে জিজ্ঞাসা করলেন, ব্রজ, কোন দিকে খুঁজতে যাব বলতো? কোথায় গেলে এক চান্সে পাওয়া যাবে? মেজো মামা বসেছিলেন বড় মামার পাশে। বড় মামার হাতে স্টিয়ারিং, চোখ সামনের দিকে। মেজো মামা বড় মামার দিকে একবার দেখে নিয়ে বললেন, আজকের রাতটা একটু ভেবে নিয়ে কাল দুপুর নাগাদ বলতে পারবো। বড় মামা শুধু বিরক্তি ভরা কণ্ঠে হুম বলে থেমে গেলেন। এই সময় পিছন থেকে একটা পুলিশের জিপ গাড়ি বড় মামার গাড়িটাকে ওভারটেক করে যেতেই বড় মামা বললেন, চল আগে পুলিশ স্টেশনে গিয়ে একটা ডায়েরি করি। কিন্তু কোন পুলিশ স্টেশনে যাওয়া উচিত? নেত্য উধাও হলো আমার বাড়ি থেকে, তার মানে সল্ট লেকের থানাতেই ডায়েরি করা উচিত। ওখান থেকেই ফোন করে মিসিং স্কোয়াডে জানানো যাবে। তুই কি বলিস ব্রজ? মেজু মামা সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে জবাব দিলেন, একটু ভেবে দেখি। বড় মামা এবার আর হুঁ বলে থামলেন না, ধমক দেওয়ার গলায় বললেন, তোর ভাবাভাবিটা এবার একটু কমা। বড় মামা গাড়ি নিয়ে সল্টলেকের একটা থানায় এলেন। গাড়ি থেকে নামার আগে বড় মামার মোবাইল বেজে উঠল। বড় মামা ফোনের দিকে তাকিয়ে নম্বরটা দেখতে দেখতে বললেন, মনে হচ্ছে নতুন ক্লায়েন্ট। ফোন কানে দিয়ে বললেন, ইয়েস, নন্দদুলাল স্পিকিং। কি হয়েছে? সাইকেল চুরি হয়েছে? এসব কেস তো পেটি কেস, এসব থানায় গিয়ে বলুন। আমি এরকম কেস নেই না। আরে না না, আরে দূর মশাই, আমার ডাকাবুকো ছোট ভাই নেত্য উধাও, তাকেই খুঁজে পাচ্ছি না, তো আপনার সাইকেল খুঁজবো কখন? বড় মামা মোবাইলে সুইচ টিপে লাইনটা কেটে দিলেন। থানার বড়বাবু বড় মামাকে চিনতেন, দেখেই বললেন, আসুন মিস্টার চক্রবর্তী, বলুন কি খবর? বড় মামা বসতে বসতে বললেন, খবর তেমন ভালো নয়, তবে ভালো নয় কথাটা বলি কেমন করে? আমার কাছে যা ভালো নয় সেটা হয়তো আপনার কাছে ভালো। আমার অনিদ্রা রোগ আমার কাছে ভালো নয়, কিন্তু আমার ব্লকের নাইট গার্ডদের কাছে ভালো, কারণ তারা ভাবে চক্রবর্তী বাবু জেগে আছেন, অতএব এখন আমাদের পাহারা না দিলেও চলবে। ঠিক তেমনই। বড়বাবু বললেন, স্যার, যদি সংক্ষেপে বলেন তাহলে বাধিত হব, কারণ আমাকে এখনই একবার রাউন্ডে বেরোতে হবে। কি না? বড় মামা হাতের মোবাইলটা বড়বাবুর টেবিলের ওপর রাখতে রাখতে বললেন, আপনারা এই যে ঘন ঘন রাউন্ড মারেন, তাতে পেট্রোল পাম্পের বিক্রি বাড়া ছাড়া আর কিছু লাভ হয় কি কারো? অবশ্য জগতের লাভ লোকসান দেখার দায়িত্ব আপনার নয়, কিন্তু তাই বলে
কোনো লাভ লোকসানের দায় নেবেন না, তাই বা কেমন করে হয়? আবার এটাও ঠিক, কেমন করেই বা হবে না। বড়বাবু এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে এখন উঠতে হবে, আপনার বক্তব্য। বড় মামা বললেন, আমার বক্তব্য যে আপনাকে শুনতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা আপনার নেই, কিন্তু বাধ্যবাধকতা থাকবে নাই বা কেন? আমাদের বক্তব্য শোনা এবং তার প্রতিকারের চেষ্টা করা আপনার কর্তব্য। সত্যি বলতে কি, সব কর্তব্যই সবসময় পালন করা সম্ভব নয়, তবে সম্ভব অসম্ভবের ব্যাপারটা ইচ্ছা নির্ভর। সেই ইচ্ছা হচ্ছে এক ধরনের বিবেক বোধতাড়িত গুণ। তবে বিবেক থাকলেই যে বিবেক বোধ এবং তাড়না থাকবে তার কোনো মানে নেই। কেননা বড়বাবু অসহায়ের মতো বড় মামার দিকে তাকালেন, তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার ঘরে এলেন বড়বাবুর সহকারী। বড় মামা সেই রোগা লিকলিকে লোকটাকে দেখতে দেখতে প্রশ্ন করলেন, আপনি? লোকটি উত্তর দিল, আমার নাম ভীমচন্দ্র পাণ্ডে। বড়বাবু আমাকে পাঠালেন আপনার বক্তব্য শোনার জন্য। বড় মামা ভীমচন্দ্রের পা থেকে মাথা পর্যন্ত আবার দেখে নিয়ে বললেন, বিশ্বাস হচ্ছে না, একেবারেই বিশ্বাস হচ্ছে না। ভীমচন্দ্র বললেন, কি বিশ্বাস হচ্ছে না? বড় মামা বললেন, আপনার নাম, এত রোগা লিকলিকে ভীম আমি আজ পর্যন্ত দেখিনি। এবার ভীমচন্দ্র একটু হাসলো, পরে বলল, আপনার কোম্পানি কেমন চলছে? বড় মামা বললেন, সেসব পরে হবে। আমার ছোট ভাই নেত্য, ভালো নাম হচ্ছে নিত্যগোপাল চক্রবর্তী, সে বাড়ি থেকে উধাও। পরনে বাগচাল, মাথায় খাড়া খাড়া চুল, গায়ে ছাই মাখা, কপালে লাল ফোঁটা, হাতে সম্ভবত চিমটে এবং কমণ্ডলু, গলায় নানা রকম মালা। ভীমচন্দ্র অবাক চোখে বড় মামার দিকে তাকিয়ে থাকতে থাকতে পড়ল, আপনার ভাইয়ের এরকম পোশাক কেন? এমন দশা কে করলো? গলায় কিসের মালা? বড় মামা উত্তর দিলেন, কারো দরকার হয়নি, আমার ভাই একা একাই নিজের এই দশা করেছে। গলায় নানা রকম মালা, নরমুণ্ডের মালা বা করটির মালাও হতে পারে। ভীমচন্দ্র অন্য একটা চেয়ারে ধপাস করে বসে পড়তে পড়তে বলল, এ তো যেমন তেমন দশা নয়, রীতিমতো দুর্দশা। এই পোশাকের কোনো লোককে তো কিডন্যাপও করবে না। উনি মানে আপনার ভাই গেলেন কোথায়? বড় মামা বিরক্ত হয়ে উত্তর দিলেন, সেটা জানা থাকলে তো সোজা সেখানেই যেতুম, আপনার কাছে আসতুম না। আপনি দয়া করে আমার ডায়েরিটা নিন। তবে এতে আপনার দয়া কেন? ডায়েরি নেয়াই তো আপনাদের কাজ। তবে কাজ বলেই যে সবসময় কেবল ডায়েরি লিখতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু কথা থাকবে নাই বা কেন? ভীমচন্দ্র ডায়েরি বুক বের করলো। বলুন, আমি ডায়েরি লিখছি। বড় মামার জন্য অনেকক্ষণ সময় লাগলো ডায়েরি লিখতে। ডায়েরি লিখে বড়বাবুর ঘর থেকে বেরোবার সময় বড় মামা বললেন, একটু সাহায্য চাই, দুজন সেপাইকে আমার সঙ্গে দিন। ভীমচন্দ্র বলল, কেন? ওরা কোথায় যাবে? বড় মামা উত্তর দিলেন, বেশি দূরে নয়, আমার গাড়িটাকে একটু ঠেলে দেবে। গাড়িটা ভালো, কিন্তু কিঞ্চিত অলস প্রকৃতির। কিছুটা পথ এসে একবার দাঁড়িয়ে গেলে আর চালু হতে চায় না, তখন পিছন থেকে ঠেলতে হয়। দুই মামা গাড়ি করে বাড়ি ফিরে এসে দেখলেন ছোট মামা তখনও ফেরেননি। বড় মামির দিদি জামাইবাবু চলে গেছেন, যাবার সময় জং ধরা অস্ত্রটা আর সঙ্গে নিয়ে যাননি। যজ্ঞবেদীর পাশে ওই অস্ত্রটি পড়ে আছে। এখানে বড় মামার কোম্পানি সম্পর্কে কিছু বলা দরকার। চাকরি থেকে অবসর নেওয়ার অনেক আগে থেকেই লালবাজারের পুলিশ মহলে বড় মামার বেশ চেনা জানা ছিল। অবসর নেওয়ার আগে বড় মামির নামে একটা ব্যবসা শুরু করেছিলেন। পুলিশের হাতে যে লাঠি থাকে, বড় মামার কোম্পানি সেই লাঠি সাপ্লাই দিত। কিন্তু ব্যবসা বেশি দিন চলেনি। তারপর থার্ড আই নাম দিয়ে শুরু করলেন প্রাইভেট ডিটেকটিভের কোম্পানি। চাকরি থেকে অবসর নেওয়ার আগে এই থার্ড আই একটা মাত্র কেস পেয়েছিল। তা হচ্ছে রাজারহাটের কাছাকাছি কোনো পোল্ট্রি ফার্ম থেকে 13টা মুরগি চুরি হয়েছিল। বড় মামার লোক সেই ফার্মে তদন্ত করতে গিয়ে বহুবার ডাবল ডিমের অমলেট খেয়েছে, কিন্তু একটা মুরগিরও সন্ধান দিতে পারেনি। এরপর থেকে হাঁস, মুরগি, পাঁঠা, খাসি এসব কেস নেওয়া বন্ধ, কারণ ওগুলো নেওয়ার পরেই তো কেটে খেয়ে ফেলে। খেয়ে ফেললে সেই জিনিস কেমন করে উদ্ধার হবে? অবসর নেওয়ার পর তালতলায় একটা ঘর ভাড়া নিয়ে বড় মামা থার্ড আইকে চাঙ্গা করে যাচ্ছেন, কিন্তু কোনো কেস আসছে না। একই সঙ্গে শুরু করেছেন ছেলেদের পাঞ্জাবি, গেঞ্জি, মেয়েদের ব্লাউজ, জিন্সের প্যান্ট
আর শাড়ির ব্যবসা। মামার ভাষায় পোশাক শিল্পে বিপ্লব, একেবারে খাঁটি স্বদেশি বিপ্লব। মামার এই স্বদেশি বিপ্লব হলো গেঞ্জি, জামা, ব্লাউজ, প্যান্টে আর পাঞ্জাবিতে থাকবে শুধু দেশের ভাষা, দেশের নাম। কোনো গেঞ্জি বা প্যান্টে নিউ ইয়র্ক, হলিউড, সান ফ্রান্সিসকো ইত্যাদি বিদেশি নাম থাকবে না। সেখানে লেখা থাকবে চমকে দেবে চমকাই তলা, চলো যাই কেওড়া তলা, রাজা ভাত খাওয়া, বাছুর ডোবা, কুমির মারি, নুন আনতে পান্তা ফুরোয় কেন, আতেলদের সুমতি দাও, লেঙ্গি মারা মহাপাপ। গোড়ার দিকে এইসব চমৎকার বাক্যবিন্যাসের পাঞ্জাবি এবং শাড়ির বেশ কদর হয়েছিল। এখন অবশ্য ততটা কদর নেই, কিন্তু বড় মামার থার্ড আই অর্থাৎ শখের গোয়েন্দাগিরি ব্যবসা এখনো জমেনি। যদিও বড় মামার নিষ্ঠার কোনো ত্রুটি নেই। বিদেশি বা হিন্দি ছবিতে শখের গোয়েন্দাদের যেমন পোশাক থাকে, অর্থাৎ লম্বা ওভারকোট, মাথায় টুপি, পকেটে ছোট টর্চ আর গুলি ছাড়া ফাঁকা রিভলভার, ওই পোশাকে সেজে বড় মামা নিজেই নিজের হলঘরে অনেকবার একা একা মহড়া দিয়েছেন এবং যথারীতি ঘরের সমস্ত জিনিস তছনছ করেছেন। আর সেই জন্য বড় মামির সঙ্গে ঝগড়া বেঁধেছে। ঝগড়ার সময় বড় মামা প্রায়ই বলতেন, সাধনা করার কোনো পরিবেশ এই বাড়িতে নেই। থার্ড আই দাঁড়িয়ে গেলে দিল্লি, মুম্বাই থেকে আমার ডাক আসবে। কিন্তু সত্যি বলতে কি, ওই রাজারহাট আর সোদপুর ছাড়া আর কোনো জায়গা থেকে ডাক আসেনি। রাজারহাটে মুরগি চুরি, সোদপুরে এক বস্তা চাল চুরি, ব্যাস, এর বাইরে আর কোনো ডাক নেই। দুই মামা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতেই মামিরা বলে উঠলেন, খোঁজ পেলে? পুলিশকে বলেছ? বড় মামা ইশারায় দেখালেন এক গ্লাস জল আনতে। বড় মামি জল আনতে ফ্রিজের দিকে গেলেন। মেজো মামি এগিয়ে এসে মেজো মামাকে বললেন, কি গো, কোনো সন্ধান পেলে? মেজো মামা উত্তর দিলেন, আগে ভাবতে দাও, পরে বলবো, এখন যা বলার তা দাদা বলবে। বড় মামির হাত থেকে জল নিয়ে বড় মামা জলটা খেলেন। আহ বলে তৃপ্তিসূচক একটা শব্দ করে গ্লাসটা বড় মামির হাতে ফিরিয়ে দিতেই বড় মামি আগের প্রশ্নটাই আবার করলেন। বড় মামা বললেন, মানুষ হঠাৎ হঠাৎ গৃহত্যাগ করে কেন? গৃহ যদি ত্যাগের জন্যই হয়, তবে গৃহ নির্মাণের প্রয়োজন কেন? গৃহ হলেই যে তা ত্যাগ করা যাবে না এমন কোনো বিধান নেই। সিদ্ধার্থ গৃহত্যাগ করেছিলেন, নদের নিমাই করেছিলেন। তবে গৃহত্যাগ করলেই সে কিন্তু নিমাই বা বুদ্ধদেব হয়ে যায় না। যদি তাই না হয়, তাহলে ফালতু গৃহত্যাগ করা কেন? আমাদের নিত্য কি এমনই কেউ কেটা হয়ে ফিরবে, নাকি রাস্তায় কুকুরের কামড় খেয়ে ইঞ্জেকশন নিতে বাড়ি ফিরে আসবে? এখন দেখতে হবে। নেত্যর পক্ষে বড় মামি আর ধৈর্য ধরতে পারলেন না। বিষম রাগে, ধেত্তেরি তোমার কথা, এই পর্যন্ত বলে নিজের ঘরের দিকে চলে গেলেন। মেজো মামিও গেলেন। আমরা কয়েকজন ঘরের এধারে ওধারে ছড়িয়ে ছিটিয়ে আছি। দুই মামা মুখোমুখি বসে। ছোট মামার জন্য আমাদের খুব ভাবনা হচ্ছিল। বড় মামার ছেলে সন্তু বলল, পুলিশে ডায়েরি করেছো? ওরা কিছু বললেন? বড় মামা গম্ভীর চোখে সন্তুর দিকে তাকিয়ে বললেন, ওরা কি জানে যে বলবে? তবে একদম কিছু জানে না তা নয়। ওরা রুটিন মাফিক কাজ করে। ওদের তো থার্ড আই নেই। ওই রুটিনে এই কেস ধরা পড়বে না। এই কেসটা হচ্ছে সেলফ কিডন্যাপ, তার মানে নেত্য নিজেকেই নিজে কিডন্যাপ করেছে। বড় জটিল কেস। কেসটা আমাকেই নিতে হবে। নিজের মায়ের পেটের ভাই অন্য কারো হাতে দিয়ে তো আমি ভরসা পাচ্ছি না। ভাইয়ের কেসটা আমি টেক ওভার করলাম। বড় মামিমা ঝড়ের গতিতে ঘরে ঢুকে বললেন, তোমাদের কাউকে দরকার নেই। কাল সকালে আমি যাব থানায়। বড় মামা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, থানা কি করবে? ওদের ভরসা করছো তুমি? বড় মামিমা বললেন, মুরগি চোর ধরার মুরদ নেই, সে খুঁজে আনবে ভাইকে। তোমার উপর আমার তিল মাত্র ভরসা নেই। বড় মামা উঠে দাঁড়ালেন। পিছনে দুটো হাত দিয়ে পায়চারি করতে করতে বললেন, জেনারেশন গ্যাপ। এখন স্বামী স্ত্রীতেও জেনারেশন গ্যাপ হচ্ছে। তোমরা খেতে যাও, আমি আমার স্টাডি রুমে বসে কেসটা স্টাডি করি। এতদিনে একটা ভালো কাজ পাওয়া গেছে। নেত্যটা নিজে নিজেই কিডন্যাপ হয়ে গিয়ে আমার পসারটা বোধহয় জমিয়ে দিয়ে গেল। হ্যাটস অফ নেত্য। জীবিত না পেলে মৃতই তোকে খুঁজে আনবো, নো ছাড়ান ছোড়ন। বড় মামি প্রবল একটা মুখ ঝামটা দিয়ে প্রবলতর গতিতে ঘরের বাইরে চলে গেলেন।
দুদিন কেটে যাওয়ার পরও ছোট মামার কোনো খবর পাওয়া গেল না। পুলিশ জানালো তারা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করে বাকছালপাড়া কোনো অপহৃত যুবকের সন্ধান পায়নি, তবে তদন্ত চলছে। এদিকে আমরা সমস্ত আত্মীয় স্বজনকে খবর দিয়েছি। তাদের কেউ কেউ আমাদের সমব্যথী হওয়ার জন্য বাক্স গুছিয়ে এই বাড়িতে চলে এসেছেন। যারা আসতে পারেননি তারা টেলিফোনে দুঃখ প্রকাশ করেছেন এবং রোজই একবার করে ফোন করেন। ছোট মামার অফিসে এবং মেসেও খবর দেওয়া হয়েছে। এই মেস থেকে ছোট মামার দুই বন্ধু এসে গেছেন। এই শহরে এসে কোথায় আর থাকবেন, অতএব আমাদের সমব্যথী হয়ে তারা আপাতত দুদিন ধরে আমাদের বাড়িতে। বড় মামার অভ্যেস ছিল কোনো কিছু গভীরভাবে ভাবতে হলে চোখ খুলে ভাবতে পারতেন না, চোখ বুজে ভাবতেন। এই চোখ বোঝা নিয়ে একদিন একটা বিশ্রীকাণ্ড ঘটে যাওয়াতে যে অশান্তি হয়েছিল, তারপর থেকে বড় মামা আর চোখ বুজে কিছু ভাবেন না। মেজো মামার দুর্গাপুরে ফিরে যাওয়া হয়নি, ফলে আরও ছুটি চেয়ে অফিসে ফ্যাক্স পাঠানো হয়েছে। মেজো মামা দুঃখ করে বলেন, ভাইটার জন্য যে একটু ভাববো তার উপায় নেই। বাড়ি ভর্তি এত লোক আর এত শোরগোল হলে ভাবা যায়? তাই মেজো মামা রোজ বিকেলে ভাবার জন্য 2 টাকার টিকিট কেটে বনবিতানে গিয়ে জলার ধারে বসে ভাবেন। বড় মামি একদিন আমাকে সঙ্গে নিয়ে থানায় গেলেন। দেওরের বিষয়ে খোঁজ নিতেই জনৈক অফিসার বললেন, ম্যাডাম, কলকাতা এবং আমাদের জেলা শহরের সর্বত্র খবর নিয়েছি। আসলে কি জানেন, আমাদের পুলিশ রেকর্ডে আজ পর্যন্ত কোনো বাদশাল পরিহিত তান্ত্রিক অপহরণের কেস নেই। সেই কারণে বড় মামিমা বললেন, এটা কেমন যুক্তি হলো? কেস নেই বলে আপনারা গালে হাত দিয়ে বসে থাকবেন? কেস হতে কতক্ষণ? হয়তো এই রাজ্যে এটাই প্রথম তান্ত্রিক অপহরণ। আপনারা গুরুত্ব দিচ্ছেন না কেন? বাড়িতে ফিরে এসে দেখলেন বসার ঘরে হাতে একটা মোটা ডান্ডা নিয়ে বড় মামা পায়চারি করছেন। তার সামনে বসে আছে পটলা, বড় মামির দিদি, জামাইবাবু আর একটি 16-17 বছরের ফুটফুটে ছেলে। বড় মামি আমার দিকে তাকালেন, চোখের ভাষায় বোঝাতে চাইলেন ব্যাপারটা কি। আমিও ঠোঁট উল্টে নিঃশব্দে বুঝিয়ে দিলাম, জানি না। বড় মামা ঘরের মধ্যে পায়চারি করছেন আর থেকে থেকে সামনের টেবিলটার উপর হাতের এই ডান্ডাটা দিয়ে ঠকাস করে মারছেন। থাকতে না পেরে বড় মামিমা বলে উঠলেন, বাড়ির মধ্যে এসব কি হচ্ছে? টেবিলটা যে ভেঙে যাবে। বড় মামা ঠোঁটে আঙুল রেখে নিষেধের ভঙ্গিতে বললেন, ইনভেস্টিগেশন বোঝো, এখানে তাই চলছে। বড় মামিমাকে দেখে তার দিদি যেন অনন্ত অন্ধকারে আলো দেখলেন। তেমন ভাবেই আকুল কণ্ঠে বলে উঠলেন, দেখ তো ছায়া, নিত্যর খোঁজ নিতে এসে কি বিপদে পড়েছি। 2 ঘন্টা ধরে পটলাকে জেরা করছে আর ধমকাচ্ছে। এরপর যদি তোর জামাইবাবুকেও পটলার মতো ধমকাধমকি করে, তবে তো এ বাড়িতে আমাদের আশাই বন্ধ হয়ে যাবে। আমাদের বাবার কথা মনে আছে তো? বড় মামা তখন পটলাকে প্রশ্ন করছেন, মাস্টার পটলা, নিত্যগোপাল যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন রাত কটা? পটলা উত্তর দিল, রাত 11টা নাগাদ। বড় মামার প্রশ্ন, কি করে জানলে? তোমার হাতে ঘড়ি ছিল? পটলার চটজলদি উত্তর, সব ঘড়িতে কি একরকম সময় থাকে? আপনার হাত ঘড়ি, ঘরের দেওয়াল ঘড়ি, বড় মার হাত ঘড়ি সব আলাদা সময়। আমার ঘড়িতে তখন ওই 11টাই হবে। বড় মামা আবার প্রশ্ন করেন, তোমার কি ঘড়ি? পটলা উত্তর দেয়, আন্দাজ ঘড়ি। বড় মামিমা এবার এগিয়ে এসে বললেন, এসব কি নাটুকেপনা হচ্ছে? যা ঘটবার তা তো তোমার সামনেই ঘটেছে, এত সব প্রশ্ন কেন? বড় মামি এবার 16-17 বছরের ওই ফুটফুটে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটি কে? কোন বাড়ির ছেলে? বড় মামা কাঁধ ঝাঁকিয়ে গর্বের সঙ্গে উত্তর দিলেন, ওর ডাক নাম বিচ্ছু, ভালো নাম বিদ্যুৎ বর্মন। আজ থেকে ও আমার অ্যাসিস্ট্যান্ট। বড় মামি চোখ কপালে তুললেন, ওইটুকু ছেলে তোমার অ্যাসিস্ট্যান্ট? বড় মামা বললেন, কিছুই তো খবর রাখো না, বড় বড় গোয়েন্দাদের ছোট ছোট ছেলেরাই সহকারী হয়। এবার আমিও ছোটখাটো একটা ছেলেকে সহকারী নিলাম, দেখবে দিব্যি জাতে উঠে গেছি। বড় মামি বললেন, কি মুশকিল, ছেলের পড়াশোনা নেই, স্কুলে যাওয়া নেই, তোমার সঙ্গে ওই হিজিবিজি করলেই হবে? বড় মামা খর দৃষ্টিতে বড় মামির দিকে তাকিয়ে বললেন, মূর্খ, অন্যান্য ক্ষুদে ছেলেরাও গোয়েন্দাগিরি করে এবং ওই ফাঁকেই পড়াশোনাও করে, হয়তো স্কুলে টুলেও যায়, ওসব নিয়ে ভেবো না।
বড় মামিমা বসার ঘর ছেড়ে নিজের ঘরে এলেন। নিজের ঘরে ঢোকার মুখে দেখলেন দিব্যি সেজেগুজে মেজো মামা ভাববার জন্য বনবিতানে যাচ্ছেন। বড় মামিমা বলে উঠলেন, রোজ যে 2 টাকার টিকিট কেটে বনবিতানে ভাবতে যাও, তা সেই ভাবনা থেকে কোনো সমাধান বেরোলো? মেজো মামা নরম গলায় বললেন, আমার কাজ ভেবে যাওয়া, দাদার কাজ সমাধান বের করা, তোমাদের কাজ টেনশন করা, নেত্তর কাজ হারিয়ে যাওয়া। সবাই সবার কাজ করে যাচ্ছে বৌদি, কারো কাজে গাফিলতি নেই। মেজো মামা কথা শেষ করে টিকিট কেটে ভাবতে চলে গেলেন। বড় মামি অস্ফুট স্বরে বললেন, কত জন্মের পাপ থাকলে এই বাড়ির বউ হতে হয়। রাত্রে খাবার টেবিলে বসে সন্তু তার বাবাকে জিজ্ঞাসা করলো, ছোট কাকার অন্তর্ধান রহস্যের কোনো কিনারা হলো? বড় মামা রুটির টুকরো মুখে তুলতে গিয়ে থেমে গেলেন। সবার দিকে একবার তাকিয়ে বললেন, ওয়েল, হাউস যদি আমার কাছে জানতে চায়, তাহলে এইটুকু বলতে পারি যে জোর কদমে তদন্ত চলছে, অনেক ক্লু হাতে এসেছে, কিন্তু তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না, বলা উচিতও হবে না। মেজো মামি বললেন, এই একই কথা তো প্রথম দিন থেকেই শুনছি, ঠাকুরপো বাড়ি আসবে কবে? বড় মামা রুটি মুখে দিলেন, একটু চিবিয়ে নিয়ে বললেন, বললাম তো, তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলা যাবে না। তবে হ্যাঁ, একটা কথা, এই অপহরণ কিন্তু কোনো সাধারণ অথবা বিক্ষিপ্ত ঘটনা নয়। আন্তর্জাতিক অপহরণ চক্র এবং জঙ্গি সংগঠনগুলোর মদত আছে। বড় মামি নিজের বাটি থেকে তরকারি তুলতে তুলতে বললেন, রোজকার কাগজে যা যা লেখা হয় তাই মুখস্থ বলে যাচ্ছে। ছোট ঠাকুরপো যদি নিজে থেকে এই বাড়িতে ফিরে না আসে, তাহলে তাকে আর আমাদের খুঁজে বের করার সাধ্য নেই। এক দাদা রোজ বিকেলে বনবিতানে গিয়ে ভাবতে বসে, আর এক দাদা হম্বিতম্বি করে বাড়ি মাথায় করে। বড় মামা সবাইকে সতর্ক করে দেওয়ার ভঙ্গিতে বললেন, ব্যাপারটাকে মোটেও লঘু করে দেখো না। অপহরণকারীদের দুষ্ট চক্রে আমি যেভাবে আঘাত হানছি, তাতে করে আগামী 2-1 দিনের মধ্যেই এই বাড়ির কেউ একজন অপহৃত হতে পারে, সেই জন্য সবাই সতর্ক থাকবে। বড় মামি জলের গ্লাসে চুমুক দেওয়ার আগে বললেন, ওরা যে কেন তোমাকে একটিবার অপহরণ করে না, কে জানে। সন্তু সঙ্গে সঙ্গে বলে উঠল, খুব কঠিন কাজ, বাবার অফিস ইউনিয়নের ব্যাপারটা মনে নেই? ইউনিয়নের তো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। বড় মামা মৃদু হেসে বললেন, আইন পড়লে বড় ব্যারিস্টার হতে পারতাম, বিলেত চমকে দিয়ে গোটা ভারতকে চমকাতাম। রাত্রে শুতে যাওয়ার আগে আমি, সন্তু আর ভুবন ছাদে যাই, খানিকক্ষণ ছাদে কাটিয়ে শুতে আসি। ভুবন আমার মাসতুতো বোন, ওরা গড়িয়াতে থাকে। মামা হারানোর খবরে ওরা এই বাড়িতে এসেছে। ভুবন সন্তুকে বলল, সন্তুদা, বড় মামার অফিসের ইউনিয়নে কি হয়েছিল? ঘটনাটা বলার আগে সন্তু হেসে নিল। ভুবন জানে না, কিন্তু ওই ঘটনাটা আমরা জানি। আমরা তখন ছোট, স্কুলের উঁচু ক্লাসে পড়ি। কি সব দাবি দাওয়া নিয়ে বড় মামাদের অফিসে ইউনিয়ন জোর আন্দোলন করছিল, সেই সঙ্গে লাগাতার বন্ধের হুমকি। একদিনের একটা ধর্মঘটও হয়ে গেল। সেই একদিনের ধর্মঘটের আগে অফিসের বড় কর্তা কয়েকজন সিনিয়র স্টাফকে ডেকে পাঠালেন আলোচনার জন্য। তাদের মধ্যে বড় মামাও ছিলেন। অফিসের আইন বিভাগের অফিসার বড় কর্তাকে বললেন, নন্দদুলাল চক্রবর্তীকে ডাকুন, ওকেই দায়িত্ব দিন কোম্পানির হয়ে ইউনিয়নের সঙ্গে কথা বলার জন্য। এইসব আলোচনার আয়োজন করতে করতেই একদিনের প্রস্তাবিত ধর্মঘটটা আরম্ভ হলো। ধর্মঘটে যা হয় তাই হতে আরম্ভ করলো। অফিসের গেটে ধর্মঘটিতে জমায়েত, স্লোগান, কাউকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যোগদানেচ্ছু কর্মচারীরা ঢুকতে না পেরে অফিসের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরই মধ্যে অফিসের পুলকারে চড়ে এলেন বড় মামা, সঙ্গে 2জন অফিস কর্মী। গাড়ি থেকে নামতেই কেউ একজন এসে বলল, নন্দদা, অফিসে কাউকে ঢুকতে দিচ্ছে না। বড় মামা বললেন, তাই তো হওয়া উচিত। বড় মামা গট গট করে অফিস গেটের দিকে এগিয়ে গেলেন। ইউনিয়নের একজন সেক্রেটারি গোছের নেতা এসে বললেন, অফিসে যাবেন না, ধর্মঘট চলছে। বড় মামা এক পা এগিয়ে গিয়ে বললেন, ধর্মঘট? হ্যাঁ, সে তো চলবেই। ধর্মঘট না হলে আবার ইউনিয়ন কিসের? পুজোর মঙ্গল ঘট, ইউনিয়নের ধর্মঘট। ধর্মঘট আপনারা করছেন করুন, আমি তো আপনাদের সদস্য নই, ধর্মঘটের পক্ষে আমি সায়ও দিইনি।
তবে আমার সায় না থাকলে কি ধর্মঘট হবে না? নিশ্চয়ই হবে, 1000 বার হবে। ইউনিয়নের নেতাকে ঘিরে আরো জনাদশেক লোক, সবাই বড় মামার দিকে তাকিয়ে। তারা বোঝার চেষ্টা করছেন চক্রবর্তী বাবু কোন পক্ষের হয়ে কথা বলছেন। সেই নেতা বললেন, আসলে ধর্মঘট হলো শ্রমিক কর্মচারীদের গণতান্ত্রিক অধিকার। বড় মামা বললেন, আলবাত, তবে গণতন্ত্র তো কারো বাপের ক্ষেতের মূল্য নয় যে ইচ্ছে করে টান মেরে তুলে নেওয়া যায়। মূল্য নয়, নয় বা কেন, মূল থেকেই তো অন্যায়ের মূলোচ্ছেদ সম্ভব। গণতন্ত্রে ধর্মঘট করার অধিকার আছে, আবার এই গণতন্ত্রের বলেই ধর্মঘটে কিন্তু সামিল না হওয়ারও অধিকার আছে। কাজ না করার অধিকার এবং কাজ করার অধিকার। কিন্তু আপনারা যদি আমাকে অফিসে ঢুকতে না দেন, সেটা নিশ্চয়ই আপনাদের গণতান্ত্রিক অধিকার। আবার অফিসে ঢোকা এবং অফিসে গিয়ে কাজ করা, সেটা আমার কাজের অধিকার, সেটাও গণতন্ত্র। এখন দেখতে হবে গণতন্ত্র ব্যাপারটা কেমন। দশচক্রে ভগবান ভূত। তবে কি অনুপযুক্ত হাতে পড়ে গণতন্ত্র বিকৃততন্ত্র হচ্ছে? তা কেন হবে? আপনাদের মতো বিবেচক এবং উদার লোকদের হাতে গণতন্ত্র শোভা পায়। সব সময় শোভা পায় তাই বা বলি কি করে? জাপানের হিরোশিমায় এবং নাগাসাকিতে যারা বোমা ফেলেছিল, কিংবা ইউনিয়নের নেতা রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আপনারা যা খুশি করুন, নন্দবাবুর সঙ্গে থাকলে গেট মিটিংটাই হবে না। যান, আপনি একা গিয়ে অফিস করুন। বড় মামা অফিসে ঢুকে গেলেন। গেটের ভিতরে ঢুকে বললেন, যারা যারা আসতে চান চলে আসুন, গণতন্ত্রে সবার সমান অধিকার। ইউনিয়ন তাই আমাকে বলল। ইউনিয়ন জিন্দাবাদ। জনাদশেক লোক ঢুকে গেল বটে, কিন্তু বাকিরা সাহস পেল না। এবার অফিস থেকে যখন প্রস্তাব দেওয়া হলো যে অফিসের হয়ে শ্রীযুক্ত নন্দদুলাল চক্রবর্তী কথা বলবেন, তখন ইউনিয়ন জানিয়ে দিল লাগাতার ধর্মঘট তারা পিছিয়ে দিতে প্রস্তুত। দু একটি দাবি দেওয়া ছাড়তেও রাজি। নন্দবাবুর সঙ্গে কথার পাল্লায় পড়ে ইউনিয়নের একাধিক সক্রিয় সদস্য একাধিকবার হাওড়া এবং শিয়ালদহ থেকে রাতের শেষ ট্রেন মিস করে স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটাতে বাধ্য হয়েছে। ওই সব ঘটনার পর বড় মামাকে দেখলেই ইউনিয়নের কর্তারা দ্রুত ফুটপাত বদল করতেন। আমরা একটু পরে ছাদ থেকে নেমে এলাম। সন্তু আর আমি একই ঘরে শুই। আমাদের ঘরের পাশ দিয়ে ছাদে যাওয়ার সিঁড়ি উঠে গেছে। বড় মামা বাড়িটা 3 তলা করবেন বলে দোতলার ছাদে শিক বের করা ছিল। বস্তাখানেক বালি আর কিলো 3 পাথরকুচি ছাদের এক কোণে দীর্ঘদিন পড়েছিল। 3 তলা আর করা হয়নি। সম্ভবত 3 তলার ব্যাপারটা এবারেই সবাই ভুলেই গেছেন, এমনকি আমাদের বড় মামাও। দোতলার টানা বারান্দার পর আরো 2টি ঘর। একটিতে বড় মামা থাকেন আর অন্যটিতে মেজো মামা। নিচের ঘরে মাসি আর ভুবন। একতলা সিঁড়ির কাছে পটলা আর রান্নার লোকের থাকার ব্যবস্থা। একতলার আরো 2টি ঘরে একটি ছোট মামার, আপাতত সমব্যথী আত্মীয়দের দ্বারা ওই 2টি ঘরই ভর্তি। বাড়িটার পিছনে বেটে বেটে জঙ্গলে ভরা খানিকটা জমি। যিনি কিনেছিলেন তিনি এখনো পর্যন্ত বাড়ি করতে পারেননি। ফলে ওই জংলা জমিটা একটা অলিখিত আস্থা করে পরিণত হয়েছে। জানলার পর্দা টানতে গিয়ে প্রথমে আমি ব্যাপারটা লক্ষ্য করলাম। সন্তুকে বললাম, জানলার কাছে আয়, একটা জিনিস দেখাবো। সন্তু তৎক্ষণাৎ জানলার সামনে এলো। আমার মতো সন্তুও দেখলো একটা টর্চের আলো জংলা জমিটার ওপর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন থেকে থেকে টর্চ জ্বেলে দিয়ে কিছু খুঁজছে। সন্তু বলল, ব্যাপারটা অদ্ভুত, আগে তো কখনো এমন জিনিস দেখিনি। আমাদের কি করা উচিত এখন? আমি বললাম, বড়দের কাউকে বলা দরকার, নয়তো আমি, তুই আর পটলা গিয়ে ব্যাপারটা দেখি। সন্তু হঠাৎ আঙুলে তুড়ি বাজিয়ে বলে উঠল, ভয় কি? আমাদের পাশের ঘরেই তো শার্লক হোমস আছেন, চল তাকে গিয়ে ব্যাপারটা আগে জানাই। আমি বললাম, চল। আমরা ঘর থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে বড় মামার ঘরের দিকে গেলাম। বন্ধ দরজার গায়ে কান পাততেই ঘরের ভিতর থেকে খটা খটা আওয়াজ হচ্ছে টের পেলাম। আমি সন্তুর দিকে তাকালাম। সন্তু আমার দিকে তাকিয়ে ইশারায় বলল দরজায় ধাক্কা দিতে। ছোট ছোট শব্দ করে 3 বার দরজায় ধাক্কা দিলাম। পরে মামা বলে ডাকতেই ভিতর থেকে মামার গম্ভীর গলা ভেসে এলো, ডোর ইজ ওপেন, প্লিজ কাম ইন। জংলা জমিতে আলোর রহস্যটা নাকি মামার তদন্তেরই অঙ্গ। অন্য কারো অপহরণ ঠেকাতে রাত 12টার পর
একজোড়া টর্চ দিয়ে পটলাকে মামাই নাকি পাঠিয়েছেন। মামার ধারণা দুষ্টচক্রের জঙ্গিরা ওই জংলা জমিতেই আশ্রয় নেবে, তাই পটলাকে ওয়াচ করতে পাঠানো। সন্তু বলল, কিন্তু পটলা যদি কোনো বিপদ হয়, পরের ছেলের ক্ষতি হলে কে সামলাবে? বড় মামা বললেন, আমার ঘরের পিছনে জানলাও খোলা, থেকে থেকে আমিও ওয়াচ করছি, গোলমাল দেখলেই ফায়ার করব। সন্তু বলল, তুমি গুলি চালাতে জানো? বড় মামা একটু হেসে বললেন, এতে এত জানাজানির কি আছে? এ তো মানুষ মারা বন্দুক না, পাখি মারা। মানুষের গায়ে লাগলে মরবে না ঠিকই, তবে আহত হওয়ার চান্স আছে। তবে এত সব তথ্য তো ওই জঙ্গিদের জানার কথা নয়। ওরা তো সত্যিকারের বন্দুক, সত্যিকারের গুলি এসব ভেবেই পালাবে, নয়তো হার্ট ফেল করবে। কাউকে মারা আমার গোয়েন্দাগিরির লক্ষ্য নয়। আমি অহিংস মতে শত্রুর মোকাবিলা করতে চাই। আমি বললাম, এত রাত্রে তুমি টাইপ মেশিন চালিয়ে কি টাইপ করছো? বড় মামা বেশ গর্বের সঙ্গে বললেন, আমি তো তোদের সিনেমার গোয়েন্দা নই যে চিত্রনাট্যে যেমন লিখবে তেমন ভাবেই গোয়েন্দাগিরি চালাতে হবে। কাজটা ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং, তবে রিস্কও প্রচুর। এর জন্য সাহসের প্রয়োজন। ভারতে অনেক রকম সাধু সংগঠন আছে, হোম যজ্ঞ করা তান্ত্রিকও অনেক। 10টা তান্ত্রিক সংগঠনের ঠিকানা জোগাড় করেছি, সেই সব সংগঠনকে চিঠি লিখছি, কুরিয়ারে চিঠি পাঠাবো। সন্তু বলল, তুমি কি পাঠানো শুরু করে দিয়েছো? বড় মামা সন্তুকে ভৎসনা করার ভঙ্গিতে বললেন, এতই সোজা কাজ ভাবিস? এ কি তোর বিজয়া চিঠি পাঠানো? তোর ছোট কাকাকে দেখে বুঝলি না, তান্ত্রিক কস্টিউম পরার পর মাতৃভাষা আর মোটেই বলছে না, কেবল রাষ্ট্রভাষা বলছে। তাই আমার এই ইংরেজি চিঠিগুলো জনৈক হিন্দি অধ্যাপককে দিয়ে হিন্দিতে অনুবাদ করাতে হবে, তারপর তো পাঠাবো। আমি বললাম, কিন্তু ঘরের মধ্যে এরকম খটাখট আওয়াজ হলে বড় মামিমা তো ঘুমোতে পারবে না। বড় মামা জবাব দেওয়ার আগেই খাটের ওপর আমাদের দিকে পাশ ফিরে বড় মামিমা বললেন, না রে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, বরং তোর বড় মামা ঘুমোলে মনে হয় একজোড়া মোটর সাইকেল ঘরের মধ্যে পাক খাচ্ছে। সে তুলনায় টাইপরাইটারের আওয়াজ তো অনেক ভালো, মনে হচ্ছে একটা কচি ছাগলছানা ঘরের মেঝেতে পা ঠুকে ঠুকে লাফাচ্ছে। আমি বললাম, ছোট মামা আদৌ ফিরবে কি, নাকি অপহরণকারীরা মেরে ফেলেছে? বড় মামা বললেন, না না, মেরে ফেলে সেই লাশ পোড়ানো, ক্রিয়াকর্মের ব্যবস্থা করা, এত সব ঝামেলায় ওরা যাবে না। কিন্তু ভাবার কথা হলো, অপহরণ যদি করেই থাকে, তবে এতদিনে মুক্তিপণ চেয়ে কোনো ফোন করলো না কেন? ফোন তো চালু আছে, মুক্তিপণ যে চাইতেই হবে তার কোনো মানে নেই। তাই যদি হবে তাহলে অপহরণ করা কেন? বিনা স্বার্থে কি কেউ অপহরণ করে? তবে স্বার্থ তো অনেক রকম হয়, এক্ষেত্রে কোন ধরনের স্বার্থ কাজ করছে সেটাই ভেবে দেখতে হবে। শুধু শুধু ভাববই বা কেন? ভাবার আগে কাজ। কিন্তু আগে ভাবনা না আগে কাজ? ওই যে কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তবে কি এই প্রবাদ বাক্য মিথ্যা? আমার মেজো ভাই ব্রজ তো ভেবে কাজ করতে চায়, কিন্তু ছেলেটা ভাবতে ভাবতেই বুড়ো হয়ে যাবে, কাজ আর করতে পারবে না। কিন্তু ভাবনা ছাড়া। এবার বড় মামিমা হাতের ইশারায় আমাদের যেতে বলে আবার পাশ পেয়ে শুয়ে পড়লেন। আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। আমাদের বাড়িতে সবাই সর্বক্ষণ ছোট মামাকে নিয়ে আলোচনা করছে, ফোনে আত্মীয় বন্ধুরা খবর নিচ্ছে, কিন্তু ছোট মামার কোনো সন্ধানই জানা যাচ্ছে না। মামিমারা ইতিমধ্যে নানা রকম মানত করে বসে আছেন, টুকটাক পুজো দেওয়াও চলছে, কিন্তু আসল কাজ কিছুই হচ্ছে না। 2 দিন কেটে গিয়ে 3টে দিনও কেটে গেল, ছোট মামার কোনো খবরই পাওয়া গেল না। এরই মধ্যে একদিন বড় মামা দোতলার বারান্দায় তার সাধের হারমোনিয়াম নিয়ে বসলেন। যদিও এটা কোনো নতুন ঘটনা নয়, বড় মামা মাঝে মধ্যেই হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসেন। বড় মামা বিলম্বিত লয় গান। বিয়ের আসরে নতুন জামাইয়ের বিলম্বিত লয়টা এতটাই বিলম্বিত হয়ে গিয়েছিল যে মামা যখন গান শেষ করে চোখ খুললেন তখন ভোর হয়ে গেছে, বাসর ঘরে আর কেউ নেই। মামাকে হারমোনিয়াম নিয়ে বসতে দেখে বড় মামিমা আতঙ্কিত কণ্ঠে বললেন, আবার তুমি গান গাইছো? বড় মামা বললেন, ডোন্ট ওয়ারি, আমি তো সেই ঘটনার পর থেকে আর চোখ বুজে গান গাই না, গাইবার সময় আমার চোখ খোলা থাকে। বড় মামিমা বললেন, মনে থাকে যেন।
চোখ বুজে গান গাওয়ার অভ্যেস বড় মামাকে ছাড়তে হয়েছিল বড় দুঃখে। কিছুদিন তো অভিমান করে গানই গাননি, পরে অবশ্য অভিমান কমে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল কোনো এক নভেম্বরের সন্ধ্যায়। বড় মামা বারান্দায় শতরঞ্জি পেতে হারমোনিয়াম নিয়ে গান গাইছেন, সেই বিলম্বিত লয়। হারমোনিয়ামের রিডে আঙুল চাপবার পরই বড় মামা অভ্যেস বসে চোখ বুজে ফেলেছেন। চোখ খুলে উনি গান গাইতে পারেন না। মামার কথায় চোখ বুজে গান গাইতে গাইতে গানটা আমি মুদ্রিত নেত্রে ভিজুয়ালাইজ করি, তা না হলে আবার গান হয় নাকি? অতএব মামা যথারীতি চোখ বুজে বিলম্বিত লয় গেয়ে যাচ্ছিলেন। এমন সময় বড় মামিমা প্লেটে করে একটা গরম ফিশ ফ্রাই নিয়ে এসে হারমোনিয়ামের পাশে রেখে বললেন, ফিশ ফ্রাই রেখে গেলাম, এক ফাঁকে খেয়ে নিয়ে আবার গাইতে থাকো। বড় মামা আর চোখে সেই ফিশ ফ্রাইটা একবার দেখে নিয়ে মনে মনে ভাবলেন, ফ্রাইটা একটু ঠান্ডা হোক, তাছাড়া এখনই গান থামিয়ে হামলে পড়ে ফিশ ফ্রাই খাওয়া প্রকৃত সঙ্গীত সাধকের কাজ নয়। আগে সঙ্গীত, পরে ফ্রাই। বড় মামা চোখ বুজে আবার গাইতে আরম্ভ করলেন। ছুটির দিন, বড় মামা শ্বশুর মশাই জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি একখানা ফিশ ফ্রাই হাতে করে একতলার বারান্দা থেকে জামাইয়ের গান শুনতে দোতলার বারান্দায় উঠে এলেন। ইতিমধ্যে জনৈক হুলো বেড়াল গন্ধে গন্ধে উপরে বারান্দায় এসে মামার ফিশ ফ্রাইটা দাঁতে কামড়ে সোজা ছাদের দিকে চলে গেল। এমনি নিঃশব্দে ব্যাপারটা ঘটলো যে বড় মামা কিচ্ছুটি টের পেলেন না। গান শেষ করে ফিশ ফ্রাই খাবার জন্য চোখ খুলে দেখেন তার সামনে শ্বশুর এবং তার হাতে একটি ফ্রাই। বড় মামার নিজের প্লেটটি ফাঁকা। বড় মামা শ্বশুর মশাইয়ের দিকে তাকালেন। শ্বশুর ভাবলেন জামাই বোধহয় জানতে চাইছে আপনি কখন এলেন, তাই তিনি বললেন, এই একটু আগেই এলাম। বড় মামা ভিতরের ক্ষোভ চেপে বললেন, আমার ফিশ ফ্রাইটা তুললেন কখন? শ্বশুর মশাই আকাশ থেকে পড়লেন, অবাক গলায় বললেন, তোমার ফিশ ফ্রাই? কি বলছো তুমি? এটা তো আমার মেয়ে আমাকে খেতে দিল। খেতে খেতে ওপরে তোমার কাছে আসবো বলে প্লেট আর নিইনি, ফ্রাইটাই হাতে করে ওপরে এলাম তোমার গান শুনবো বলে। বড় মামা বললেন, আপনার মেয়ে অর্থাৎ আমার বউ আমাকে এই প্লেটে একটা ফিশ ফ্রাই দিয়ে গিয়েছিল, সেটা গেল কোথায়? আপনি বই দ্বিতীয় ব্যক্তি তো আর কেউ আসেনি। শ্বশুর মশাই রাগে অপমানে ফুঁসতে ফুঁসতে বললেন, নন্দ, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। বড় মামা বললেন, আপনি আমার চোখ বুজে থাকার সুযোগে আমার ফিশ ফ্রাইটি বেমালুম আত্মসাৎ করেছেন এমন কথা বলছি না, তবে বলবো নাই বা কেন? আমার শূন্য প্লেটে আর আপনার হাতে অর্ধভুক্ত ফ্রাইটি কি এ কথাই প্রমাণ করেন না যে ওটি আমারই প্লেট থেকে তোলা? গুরুজন মানুষ, একখানা সামান্য ফিশ ফ্রাইয়ের জন্য তো আপনাকে ফ্রাই চোর বলা যায় না। তবে আপনার মেয়ের সংসার, খেতে ইচ্ছে হলে আরো ফ্রাই আপনার জন্য পাঠিয়ে দিত। মাঝখান থেকে এই সঙ্গীত সাধকের ফ্রাইটা ধরে টানলেন কেন? বড় মামার শ্বশুর মশাই রাগে কাঁপতে কাঁপতে নিচে নেমে এলেন। নিজের জামাইয়ের কীর্তির কথা সব্বাইকে জানিয়ে শ্বশুর মশাই সেই যে এই বাড়ি থেকে বেরোলেন, মরার আগে পর্যন্ত আর এই বাড়িতে আসেননি। এই ঘটনার পর অনেক দিন বড় মামা গান করেননি। হারমোনিয়াম নিয়ে বসলেই বড় মামি হুকুম করতেন, চোখ খুলে গাইবে, মনে আছে তো সেই কেলেঙ্কারির কথা? বড় মামা ঘাড় নেড়ে বড় মামিমাকে আশ্বস্ত করে গাইতে বসলেন। দোতলার বারান্দায় নয়, একতলার বসার ঘরে বড় মামা গাইতে শুরু করলেন। বাড়িতে তখন দুই মামি আর আমি। সন্তু আর ভুবন গেছে বাজারের দিকে। নিচের ঘরে বড় মামা একা। মেজো মামা টিকিট কেটে প্রতিদিনের মতো আজও বনবিতানে ভাবতে গেছেন, এখনো ফেরেননি। আমি বাড়ির সদর গেটের সামনে দাঁড়িয়ে আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছি। সবে মাত্র সন্ধ্যা হয়েছে। হঠাৎ বন্ধুটি আমায় বলল, হ্যাঁ রে, তোদের বাড়িতে পুলিশ ঢুকছে কেন? আমি দ্রুত ঘাড় ফিরিয়ে দেখলাম কথাটা সত্যি। বাড়ির সামনে একটা পুলিশের জিপ গাড়ি। সেই গাড়ি থেকে নেমে একজন পুলিশ অফিসার আমাদের বাড়িতে ঢুকছেন এবং তার পিছু পিছু যাচ্ছেন পাজামা আর হাওয়াই শার্ট পরা একজন লোক। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়িতে ঢুকে গেলাম। বসার ঘরে বড় মামা বিলম্বিত লয়ে গেয়ে যাচ্ছেন। দরজার সামনে পুলিশ অফিসার আর সেই লোকটি। আমাকে দেখে পুলিশ অফিসার বললেন, উনি থামবেন কখন? আমি উত্তর দিলাম, না থামালে উনি থামেন না, উনি নিজে নিজে কখন থামেন তা কেউ বলতে পারে না, আপনি ডাকুন না।
পুলিশ ভদ্রলোক ঘরের মধ্যে টাঙানো একটা পোস্টারের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন, এরপরও থামাতে বলছেন? বড় মামার ঘরের ওই পোস্টারটা অনেক দিনের। ওতে লেখা, গানের সময় চুপ করে থাকবেন, সুরের সভায় অসুরদের স্থান নেই, গানে বিঘ্ন ঘটালে কাউকে ছেড়ে দেব না, সাবধান। আমি গিয়ে বড় মামাকে ডেকে তার সঙ্গীত সাধনায় বিঘ্ন ঘটালাম। বড় মামা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন, আরে গঙ্গাপদ বাবু, কি খবর? পুলিশ অফিসার বললেন, স্যার, গঙ্গাপদ বাবুর খবর বলতে পারবো না, উনি আমার স্বর্গত পিতৃদেব, তাঁর খবর কেমন করে রাখবো? আমার নাম হরিপদ, আপনার নামে থানায় একটি অভিযোগ জমা পড়েছে। বড় মামা উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, কিসের অভিযোগ? পুলিশ অফিসার বললেন, চুরির। ততক্ষণে দুই মামি নিচে নেমে এসেছেন। পটলা এবং জনা তিনেক প্রতিবেশীও জুটেছে। বড় মামি আর্তনাদে সুরে বলে উঠলেন, চুরি? ওগো, তুমি কি চুরি করেছো গো? বড় মামা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন, ওয়েল, অভিযোগ চুরির, কিন্তু কি চুরি করেছি? চুরি যাওয়া বস্তুটি কি? পুলিশ অফিসার বললেন, লম্বমান বেনি সহ একটি জটা। ইনি কলকাতার চিতপুরে থাকেন। অপেরা পার্টিকে সাজ পোশাক, চুল, জটা, বেনি, খোঁপা সবই ভাড়া দেন। পুলিশ অফিসার লোকটির দিকে তাকাতেই লোকটি বলল, আমার নাম করুণা ঘন শিকদার, সাজসজ্জা নামে অপেরা পার্টির পোশাক ভাড়া দেওয়ার দোকানে কাজ করি। আমাদের পুরনো খদ্দের নিত্যগোপাল বাবু। গত অমাবস্যার রাতে আপনি, মানে নন্দদুলাল বাবু, তাঁর জটা অপহরণ করেছেন। নিত্যগোপাল বাবু আমাদের কাছে আপনার নামে লিখিত অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা থানাকে জানাতে বাধ্য হয়েছি। কি করব বলুন? এই সিজনে চিতপুর পাড়ায় 10 জোড়া জটার অর্ডার। বড় মামা বললেন, আপনার জটা আপনি পাবেন, কিন্তু জটাধারী নেত্যটা কোথায়? আগে তাকে চাই। পুলিশ অফিসার বললেন, তিনি তো আমার জিপের পিছনেই বসে আছেন। বড় মামি বলে উঠলেন, ও মা, সে কি কথা? ও না নেমে গাড়িতেই বসে রইল কেন? সাজসজ্জার লোকটা বলল, নেত্যবাবুর অভিমান এখনো যায়নি। যে গৃহ উনি ত্যাগ করেছেন সেই গৃহে স্বেচ্ছায় আসতে পারেন না, তাকে আবাহন করে আনতে হবে। দুই মামি আর আমরা জিপ গাড়ির পেছনে কুটিছুটি হয়ে ছোট মামাকে বসে থাকতে দেখলাম। বড় মামা বললেন, নেত্য, আগে নেমে আয়, তবে জটা পাবি। মামিরা বললেন, ঠাকুরপো, নেমে এসো। ছোট মামা বললেন, নামবো বললেই কি নামা যায় নাকি? আমি তো সাধারণ মানুষ নই। অমাবস্যায় গৃহত্যাগ করেছিলাম, অতএব অমাবস্যা না এলে গৃহে প্রবেশ করি কেমন করে? বড় মামা বললেন, তবে উপায়? পটলা বলল, আমি উপায় করে দিচ্ছি। মেন সুইচ অফ করে দিলেই তো অমাবস্যা। কিন্তু পটলাকে কিছুই করতে হলো না। বিদ্যুৎ পর্ষদের করুণায় সারা পাড়া জুড়ে অমাবস্যা নেমে এলো। করুণা ঘন জটা নিয়ে ফেরত যাওয়ার পর বড় মামা বললেন, এবার বুঝলি তো আমি সিনেমার গোয়েন্দা নই। টাইমলি নেত্য জটা টেনে নিয়েছিলাম বলেই তো নেত্য জটা জালে বাড়ি ফিরে এলো। আমার গোয়েন্দাগিরি স্টাইলই আলাদা। তবে আলাদাই বা কেন? কেনই বা নয়? বড় মামা ফাঁকা ঘরে একাই কথা বলে যেতে লাগলেন। এতক্ষণ শুনছিলেন দুলেন্দ্র ভৌমিকের লেখা বড় মামার গোয়েন্দাগিরি গল্পের দ্বিতীয় এবং শেষ পর্ব।